আরআরবি এনটিপিসি ইউজি এক্সাম 2026 যেটার CBT1 অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং অ্যান্সার কিও চলে এসেছে। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ বা বলতে পারো সাবজেক্ট ওয়াইজ কিন্তু অলরেডি প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন তোমাদের এসেছে সেগুলো নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছি। অলরেডি আমরা কিন্তু মধ্য ভারতীয় যে ইতিহাস সেখান থেকে যা যা কোশ্চেন তোমাদের এই পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। একটা সেপারেট ভিডিওতে সব কিছুই আলোচনা করা হয়েছে, অবশ্যই তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো এবং তার পিডিএফও কিন্তু অলরেডি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করা হয়েছে। তো সেখানে অবশ্যই যুক্ত হয়ে তোমরা পিডিএফও কিন্তু সংগ্রহ করতে পারো। আজকে আমরা প্রাচীন ভারতীয় ইতিহাস থেকে যা যা কোশ্চেন্স তোমাদের এসেছে এই পরীক্ষায় আমরা সবগুলি কিন্তু আলোচনা করব। তো একটা বড় ভিডিও হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং এটার পিডিএফও তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু তোমাদের পিডিএফ কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো বেশি কথা না বাড়িয়ে, যেহেতু অনেক বড় ভিডিওটা হবে, সেক্ষেত্রে আমি কিন্তু কোশ্চেন শুরু করে দিচ্ছি এবং শুধু কোশ্চেন নয়, জানোই যারা বিগত ভিডিও দেখেছো সেখানে কিন্তু এক্সপ্লেনেশন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো শুরু করছি প্রথম কোশ্চেন দিয়ে। তো প্রথম কোশ্চেন এখানে আমাদের রয়েছে, কুমার গুপ্তের শাসনের প্রকৃতি নিম্নের কোন বক্তব্যটি সঠিকভাবে বর্ণনা করে? তো প্রথম রয়েছে তার রাজত্বকালে প্রধানত গুপ্ত সাম্রাজ্যের সুসংহতকরণ এবং সমৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। দ্বিতীয়ত হচ্ছে তার রাজত্বকালে পুষ্যভূতিদের প্রাথমিক উত্থান ঘটেছিল, যা বড় কোনো বিশৃঙ্খলা ছাড়াই হুমকির সৃষ্টি করে। নেক্সট রয়েছে তার শাসনামলে মধ্য ভারত জুড়ে ক্রমাগত আঞ্চলিক সম্প্রসারণ প্রত্যক্ষ করা গিয়েছিল, এটা একটা রয়েছে। তারপরে চতুর্থ অপশনে রয়েছে তার রাজত্বকালে বারবার অভ্যন্তরীণ বিদ্রোহ দ্বারা চিহ্নিত ছিল, যা গুপ্ত কর্তৃত্বকে দুর্বল করেছিল। তো কোনটি হবে এখানে সঠিক বিবৃতি? তো এখানে সঠিক বিবৃতি কিন্তু প্রথমটি হয়ে যাবে। এখানে আমরা 2-4 লাইন দেখে নেব ইম্পর্টেন্ট বিষয় সেই সম্পর্কে আরও। প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে, যেটা আনুমানিক 415 থেকে 455 খ্রিস্টাব্দ, সাধারণত শান্তি, স্থিতিশীলতা এবং আপেক্ষিক সমৃদ্ধির সময়কাল হিসেবেই কিন্তু এই সময়টাকে ধরা হয়। তার পিতা দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিশাল সাম্রাজ্যকে তিনি সুসংহত ও অক্ষুণ্ণ রাখতে কিন্তু সক্ষম হয়েছিলেন। তার শাসনামলে শেষের দিকে পুষ্যমিত্র বা হুনদের মতো কিছু বাহ্যিক আক্রমণ ঘটলেও, মানে বাইরের কোনো আক্রমণ কিছু ঘটলেও, তার দীর্ঘ শাসনের মূল ভিত্তি ছিল সাম্রাজ্যের অভ্যন্তরীণ উন্নয়ন এবং সাংস্কৃতিক সমৃদ্ধি। তাই প্রথম বিকল্পটি কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। দ্বিতীয় কোশ্চেন রয়েছে, নিচের কোন বিখ্যাত সংস্কৃত কবি ও নাট্যকার দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নদের মধ্যে অন্যতম ছিলেন? তো এক্ষেত্রে কালিদাস রয়েছে, তারপর রয়েছে ভাস, বাণভট্ট, ভগবতী। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই কালিদাস। তো একটু আমরা জেনে নেব আরও ডিটেলসে। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের, মানে যাকে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হয়, রাজসভা সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিল। তার সভায় নবরত্ন নামক 9 জন বিশিষ্ট পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। এই নবরত্নদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন মহাকবি কালিদাস, যিনি অভিজ্ঞানম, শকুন্তলম এবং মেঘদূতম এর মতো কালজয়ী সাহিত্য রচনা করেছেন। তো এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু সংস্কৃতে লেখা। অন্যদিকে বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের কবি, এটাও মনে রাখবে, এবং ভাস ও ভবভূতি অন্য সময়ের নাট্যকার ছিলেন। তো এই ছিল ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট, সমুদ্রগুপ্তের সামরিক কৃতিত্বের তথ্যের প্রধান উৎস নিচের কোন শিলালিপিটি? এলাহাবাদ স্তম্ভলিপি, নাসিক গুহালিপি, জুনাগড় শিলালিপি, না মেহরলি লৌহ স্তম্ভ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে এলাহাবাদ স্তম্ভলিপি বা এলাহাবাদ প্রশস্তি। গুপ্ত বংশের মহান সম্রাট সমুদ্রগুপ্তের সামরিক অভিযান এবং দিগ্বিজয়ের সবচেয়ে নির্ভরযোগ্য এবং প্রধান উৎস হলো এলাহাবাদ স্তম্ভলিপি বা প্রশস্তি, যা প্রয়াগ প্রশস্তি নামেও কিন্তু পরিচিত। এই প্রশস্তিতে
সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন দ্বারা সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। এই যে এলাহাবাদ প্রশস্তি, এটি কিন্তু সমুদ্রগুপ্তের যে সভাকবি হরিসেন তিনি কিন্তু এটা রচনা করেন। এতে কি রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে এটাও। সমুদ্রগুপ্তের উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য জয় এবং তার পরাক্রমের যে বিষয় সেগুলো কিন্তু এখানে বর্ণনা করা রয়েছে, এবং অন্যান্য লিপিগুলো ভিন্ন ভিন্ন শাসক বা ঘটনার সাথে সম্পর্কিত যেগুলো রয়েছে অপশনে। ঠিক আছে, নেক্সট, পশ্চিম ভারতে শকদের পরাজিত করে তাদের অঞ্চল অন্তর্ভুক্ত করার পর কোন গুপ্ত শাসক নিজের আধিপত্য জাহির করতে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? তো কী হবে এখানে সঠিক উত্তর? সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত না স্কন্দগুপ্ত? তো এখানে মনে রাখবে এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে হচ্ছে সি, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি কিন্তু নিজেকে বিক্রমাদিত্য কিন্তু উপাধি দেন, মানে নিজে গ্রহণ করেন। গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত পশ্চিম ভারতের শক্তিশালী শক ক্ষত্রপদের চূড়ান্তভাবে পরাজিত ও নির্মূল করেন। এই গৌরবময় বিজয়ের মাধ্যমে মালব, গুজরাট ও কাথিয়াওয়াড় অঞ্চল গুপ্ত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং আরব সাগরে গুপ্তদের বাণিজ্য পথ উন্মুক্ত হয়। এই ঐতিহাসিক বিজয়ের যে স্মৃতি সেই রক্ষার্থে এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তিনি কিন্তু নিজেকে এই উপাধিতে ভূষিত করেন, অর্থাৎ বিক্রমাদিত্য, যাকে বলা হয় হচ্ছে, যার অর্থ হচ্ছে পরাক্রমের সূর্য, এবং শকারে উপাধিও কিন্তু তিনি এখানে গ্রহণ করেন শকদের পরাজিত করার জন্য। ঠিক আছে, নেক্সট, জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গ্রন্থ পঞ্চ সিদ্ধান্তিকা ষষ্ঠ শতাব্দীতে কে রচনা করেন? কালিদাস, ব্রহ্মগুপ্ত, বরাহমিহির, আর্যভট্ট? তো খুবই ইম্পর্টেন্ট একটা গ্রন্থ এই সিদ্ধান্তিকা, এটা হয়ে যাবে হচ্ছে বরাহমিহির। তো একটু আমরা ডিটেলসে জেনে নেব এই সিদ্ধান্তিকা সম্পর্কে। সিদ্ধান্তিকা হলো প্রাচীন ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, যা ষষ্ঠ শতাব্দীতে প্রখ্যাত জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ বরাহমিহির কিন্তু রচনা করেন এটা। এই গ্রন্থে তিনি তৎকালীন 5টি প্রধান জ্যোতির্বৈজ্ঞানিক সিদ্ধান্তের সারসংক্ষেপ কিন্তু তুলে ধরেছেন। সেই 5টি কী কী ছিল? পৈতামহ, বশিষ্ঠ, সূর্য, তারপর হচ্ছে পৌলিশ, রোম। এই 5টি বিষয়কে কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন এই গ্রন্থে। বরাহমিহিরও দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্ন আমরা যেটা জানলাম, সেই নবরত্নের মধ্যে কিন্তু একজন ছিলেন। আর্যভট্ট ও ব্রহ্মগুপ্ত অন্য বিখ্যাত গণিতজ্ঞ হলেও এই নির্দিষ্ট গ্রন্থটি কিন্তু বরাহমিহির এর রচয়িতা, মানে তিনি এটি রচনা করেছেন, রচয়িতা তিনি। নেক্সট, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপজাতীয় রাজবংশের বা বংশের রাজকুমারী কুমার দেবীকে বিয়ে করে নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করেছিলেন? তো এখানে অপশনে রয়েছে অবন্তী, তারপর রয়েছে গান্ধার, তারপর রয়েছে পাঞ্চাল। এক্ষেত্রে লিচ্ছবি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। লিচ্ছবি বংশের তিনি কিন্তু কুমার দেবীকে কিন্তু বিবাহ করেন। আমরা আরও একটু ডিটেলসে দেখে নেব এখানে। গুপ্ত বংশের প্রথম প্রভাবশালী শাসক প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকুমারী কুমার দেবীকে বিবাহ করেন। এই বৈবাহিক সম্পর্কটি গুপ্ত রাজবংশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এর ফলে তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে এবং মগধ ও তার আশেপাশের অঞ্চলের উপর নিজেদের যে আধিপত্য সেটা বিস্তার করতে কিন্তু সক্ষম হয়। এই বিবাহের গুরুত্ব এতটাই যে প্রথম চন্দ্রগুপ্ত ও কুমার দেবীর যৌথ ছবি কিন্তু খোদাই করা বিশেষ স্বর্ণমুদ্রা জারি করা হয়েছিল এই বিবাহকে আরও একটু মানে গুরুত্ব দেওয়ার জন্য বা বিষয়টাকে স্মৃতিটাকে ধরে রাখার জন্য। তো নেক্সট আমরা কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন রয়েছে, বিখ্যাত সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাস কোন গুপ্ত শাসকের রাজসভায় সমৃদ্ধি লাভ করেছিলেন? কিছুক্ষণ আগে আমরা জানলাম এই সম্পর্কে। তো প্রথম চন্দ্রগুপ্ত, তারপর রয়েছে স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হয়ে যাবে নিশ্চয়ই এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তারই সেই নবরত্ন। দেখো, মহাকবি কালিদাস ছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নবরত্নদের মধ্যে একদম অন্যতম একজন ব্যক্তিত্ব।
তার রাজত্বকালে শিল্প, সাহিত্য, সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটেছিল, যা ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ নামেও কিন্তু পরিচিত। কালিদাস এই সময়েই তার বিখ্যাত সাহিত্যকর্ম যেমন হচ্ছে রঘুবংশ, তারপর হচ্ছে কুমার সম্ভবং, অভিজ্ঞানম শকুন্তলম, এগুলো কিন্তু রচনা করেন, যা বলা যায় সংস্কৃত সাহিত্যের একটা বলা যায় অমর সাহিত্য হিসেবে কিন্তু রয়েছে এগুলো। নেক্সট ভালো একটা কোশ্চেন রয়েছে, কালাডি ছাড়াও নিচের কোন প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সঙ্গম সাহিত্যের সত্যতা যাচাইয়ের অবদান রেখেছে? অপশনে রয়েছে অজন্তা, ইলোরা, হাম্পি, তারপরে রয়েছে আদি চানাল্লুর, কোরকাই, আলাঙ্গুলাম, লোথাল, ধোলাভিরা, তারপর হচ্ছে হরপ্পা, এছাড়াও রয়েছে নাল, কালীবঙ্গান এবং হচ্ছে মহেঞ্জোদারো। তো সঠিক উত্তর এখানে কিন্তু হয়ে যাবে বি নাম্বার, যেটা হচ্ছে আদি চানাল্লুর, কোরকাই, আলাঙ্গুলাম। ঠিক আছে, তো একটু ডিটেলস আমরা দেখে নিই। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর আদি চানাল্লুর, কোরকাই এবং আলাঙ্গুলামের মতো প্রত্নতাত্ত্বিক স্থানগুলি প্রাচীন যে সঙ্গম যুগ, সেই যুগের ইতিহাসের সাথে কিন্তু গভীরভাবে সম্পর্কিত বা জড়িত। স্থানগুলি থেকে প্রাপ্ত বিভিন্ন প্রাচীন নিদর্শন, যেমন হচ্ছে মাটির পাত্র এবং বাণিজ্যের প্রমাণ কিন্তু পাওয়া যায়, যা প্রাচীন তামিল সঙ্গম সাহিত্যে বর্ণিত সামাজিক ও অর্থনৈতিক জীবনের যে বিবরণ, সেটাকে সত্য বলে কিন্তু প্রমাণ করে। অন্যদিকে আমরা যদি দেখি যেমন যে বিকল্পের যেগুলো বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু হরপ্পা বা এই সমস্তগুলোর সাথে সম্পর্কিত। ঠিক আছে, মানে যে অপশনে যেগুলো রয়েছে। তো নেক্সট আমরা দেখে নেব যে সঙ্গম সাহিত্যে কাদের উজ হাভার বলে উল্লেখ করা হয়েছে? চাষি বা কৃষকদের, না বড় জমিদারদের, না পুরোহিতদের, না কৃতদাসদের? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চাষি বা কৃষকদের। প্রাচীন দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্যের তৎকালীন সমাজ ব্যবস্থার বিভিন্ন পেশা ও শ্রেণীর উল্লেখ কিন্তু আমরা পাই, যেখানে সাধারণ লাঙ্গলজীবী বা কৃষকদের উজ হাভার বলে কিন্তু সম্বোধন করা হয়। এই কৃষকেরা ছিলেন গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি। উল্লেখ্য যে এই সাহিত্যে ধনী বা বড় জমিদারদের কিন্তু ভেল্লালার এবং কৃতদাস শ্রমিকদের কিন্তু কাদাইসিয়ার বলা হতো। তো এগুলো কিন্তু এক্সট্রা পয়েন্ট, এগুলো কিন্তু তোমাদের নোট করতে হবে। এগুলোই কিন্তু পরীক্ষায় তোমরা দেখবে, পরবর্তী পরীক্ষায় এগুলো থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, তো আমরা দেখছি যারা কৃষক তাদেরকে উজহাবার বলা হচ্ছে, এবং যারা বড় জমিদার তাদেরকে বলা হতো ভিল্লালার, আর যারা সাধারণ শ্রমিক বা কৃতদাস তাদেরকে বলা হতো কাদাইসিয়া। ঠিক আছে, কাদাইসিয়া। নেক্সট, নিচের কোন স্থানে মধ্যপ্রস্তর যুগ বা যেটাকে মেসোলিথিক বলা হচ্ছে থেকে শুরু করে ঐতিহাসিক যুগ পর্যন্ত বিস্তৃত প্রাগৈতিহাসিক চিত্রকর্ম রয়েছে? বলা হয়েছে নালন্দা, পট্টদকল, ভীমবেটকা, না হাম্পি? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে কিন্তু অবশ্যই ভীমবেটকা। যেটা কোথায় রয়েছে ভীমবেটকা? এটা রয়েছে কিন্তু বর্তমানে মধ্যপ্রদেশের ভীমবেটকা রক শেল্টার বা পাথুরে গুহাগুলো প্রাগৈতিহাসিক শৈলচিত্রের জন্য কিন্তু বিশ্ববিখ্যাত। এখানকার গুহা চিত্রগুলিতে প্রাচীন মানুষের শিকার, নৃত্য, দৈনন্দিন জীবনের নানা ছবি ফুটে উঠেছে, যা মধ্যপ্রস্তর যুগ থেকে শুরু করে ঐতিহাসিক আমল পর্যন্ত সময়কালকে নির্দেশ করে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইট তাদের দ্বারা কিন্তু স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানও কিন্তু এই ভীমবেটকা। ঠিক আছে, বাকিগুলো তোমরা পড়ে নেবে। নেক্সট, উত্তর ভারতের প্রাথমিক লৌহযুগ বা যেটাকে আর্লি আয়রন এজ বলা হচ্ছে প্রধানত কোন মৃৎশিল্প সংস্কৃতির সাথে যুক্ত? অপশন রয়েছে, এখানে ইংলিশে রয়েছে এগুলো, নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার অ্যান্ড রেড ওয়্যার, আর পেন্টেড গ্রে ওয়্যার অ্যান্ড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। তারপরে রয়েছে অচির কালার পটরি অ্যান্ড হচ্ছে ব্ল্যাক স্লিভড ওয়্যার, পেন্টেড গ্রে ওয়্যার অ্যান্ড হচ্ছে নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটাই, পেন্টেড গ্রে ওয়্যার অ্যান্ড হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার। আমরা আরও এখানে বিস্তারিতভাবে জেনে নেব। দেখো, উত্তর ভারতে লোহার প্রাথমিক ব্যবহার এবং প্রসার চিহ্নিত ধূসর মৃৎপাত্র, যেটাকে পেন্টেড গ্রে ওয়্যার বলা হচ্ছে, এবং কৃষ্ণ লোহিত মৃৎপাত্র, যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার।
সংস্কৃতির সাথে কিন্তু গভীরভাবে জড়িত। আনুমানিক 1600 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের যে সময়কালটি উত্তর বৈদিক যুগের সমসাময়িক ছিল। এই সংস্কৃতির প্রত্নতাত্ত্বিক স্তরগুলি থেকে প্রচুর পরিমাণে লোহার তৈরি অস্ত্র ও কৃষিকাজের সরঞ্জাম পাওয়া গেছে। তাই এই মৃৎশিল্প সংস্কৃতিকে লৌহ যুগের সূচনাকাল কিন্তু ধরা হয় এই কারণে। নেক্সট, নিচের কোন স্থানটি থেকে আশুলিয়ান মধ্য ও উচ্চ পুরাপ্রস্তর এবং মধ্যপ্রস্তর যুগের স্তর পাওয়া গেছে? তো কোন স্থানটি থেকে হবে দেখে নেব আমরা। এখানে অপশনে রয়েছে যেমন হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা, তারপরে রয়েছে মহারাষ্ট্রের চিরকি নেভাসা, তারপরে রয়েছে বিহারের মুঙ্গের জেলার পাইসরা, তারপরে রয়েছে মধ্যপ্রদেশের আদমগড়। এখানে সঠিক উত্তর আমরা কিছুক্ষণ আগে দেখলাম, কোশ্চেন কিন্তু তোমাদের রিপিট হয়, সেটা তোমরা বুঝতে পারছো এখান থেকে। মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা, ঠিক আছে। তো এক্সট্রা যেগুলো পয়েন্ট আমি দিয়েছি সেগুলো ভালোভাবে করবে, কারণ দেখবে অনেক কোশ্চেন্স কিন্তু বিগত ক্ষেত্রেও কিন্তু এরকম এসেছে, তো পরবর্তীতে তোমরা কিন্তু পাবে, ঠিক আছে, কমন এখান থেকে। তো এখানে আমরা ডিটেলস জেনে নেব। মধ্যপ্রদেশের ভীমবেটকা রক শেল্টার একটি অনন্য প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে মানব সভ্যতার দীর্ঘ বিবর্তনের ধারাবাহিক ইতিহাস পাওয়া যায়। এখানে নিম্ন পুরাপ্রস্তর যুগের আশুলিয়ান সংস্কৃতি থেকে শুরু করে মধ্যপ্রস্তর, উচ্চ পুরাপ্রস্তর এবং মধ্যপ্রস্তর যুগের অবশেষের স্তরে আবিষ্কৃত হয়েছে। এই দীর্ঘ ঐতিহাসিক ধারাবাহিকতার কারণে ভীমবেটকাকে প্রাগৈতিহাসিক গবেষণার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। তো নেক্সট 13 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। 13 নম্বর কোশ্চেন রয়েছে ক্ষুদ্রাশ্ম বা ছোট পাথরের হাতিয়ার ভারতের প্রাগৈতিহাসিক কোন পর্যায়ের একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছিল? এই যে ছোট পাথরের তৈরি হাতিয়ার, তো এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে। দেখতে পাচ্ছ একদম হিস্ট্রির একদম সূচনা, সেখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু ভালো ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের এসেছে। তো এখানে রয়েছে অপশনে নিম্ন পুরাপ্রস্তর যুগ, মধ্য পুরাপ্রস্তর যুগ, প্রাথমিক লৌহ যুগ, মধ্যপ্রস্তর যুগ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মধ্যপ্রস্তর যুগ, অপশন ডি। অর্থাৎ এই সময় কিন্তু ছোট পাথরের হাতিয়ার কিন্তু দেখা যায়। আরও একটু ডিটেলস আমরা দেখে নিই। মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক যুগের, যেটাকে মেসোলিথিক যুগও বলা হচ্ছে, অন্যতম প্রধান প্রযুক্তিগত যদি বৈশিষ্ট্য বলা হয় সেটা হচ্ছে ক্ষুদ্রাশ্ম বা মাইক্রোলিথ, ঠিক আছে। এগুলো ছিল 1 থেকে 5 সেন্টিমিটার দীর্ঘ, অত্যন্ত ছোট, ধারালো এবং জ্যামিতিক আকৃতির পাথরের হাতিয়ার। এই ক্ষুদ্র পাথরগুলো হাড় বা কাছের হাতলের সাথে যুক্ত করে বর্ষা বা তীরের কড়া হিসেবে শিকারের কাজে কিন্তু ব্যবহার করা হতো। এই উদ্ভাবন মানুষের শিকারের দক্ষতা অনেক বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। নেক্সট, ভারতে পাথরের হাতিয়ার ব্যবহারের প্রাচীনতম প্রমাণ কোথায় পাওয়া গেছে? তো অপশনে রয়েছে হুনসগি উপত্যকা, তারপর রয়েছে মেহেরগড়, ভীমবেটকা, লুথাল। তো পাথরের হাতিয়ার আমরা কোথায় পাই, সেটা কোথায় রয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হুনসগি উপত্যকা, মানে অপশন এ। তো কর্ণাটকের হুনসগি, তো এই যে উপত্যকা কোথায় রয়েছে, এটা কর্ণাটকে রয়েছে, হুনসগি ভ্যালি। ভারতের পুরাপ্রস্তর যুগের পাথরের হাতিয়ারের তৈরির অন্যতম প্রাচীনতম কেন্দ্র হিসেবে কিন্তু পরিচিত। এখানে প্রচুর পরিমাণে চুনা পাথরের তৈরি হাত কুঠার, তারপর হচ্ছে ক্র্যাফার এবং বিভাজক হাতিয়ার পাওয়া গেছে, যা প্রারম্ভিক মানব বসতির মানে সাক্ষ্য বা প্রমাণ দেয়। অন্যদিকে মেহেরগড় হলো নব্যপ্রস্তর যুগের কৃষিকাজের স্থান এবং লুথাল হলো হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ বন্দর। তো এই যে এক্সট্রা পয়েন্ট দেখছো, এখানেও কিন্তু অনেক কোশ্চেন আছে, যেমন লুথাল একটা গুরুত্বপূর্ণ বন্দর সে সময়কার, ঠিক আছে, এবং মেহেরগড়ে আমরা নব্যপ্রস্তর যুগে যে কৃষিকাজের স্থান সেটার উল্লেখ পাই। তো এগুলো মনে রাখবে অবশ্যই। নেক্সট, উচ্চ পুরাপ্রস্তর বা যেটা হচ্ছে আপার প্যালিওলিথিক আর সংস্কৃতি পর্যায়ের সাথে কোন মানব প্রজাতি যুক্ত? তো এখানে রয়েছে নিয়েন্ডারথ্যালেনসিস, আরেকটা রয়েছে হোমো ইরেক্টাস, তারপরে রয়েছে হোমো স্যাপিয়েন্স, আর তারপরে রয়েছে অপশনে
ড্যানিসোভান গ্রুপস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হ্যামো বা হোমোস্যাপিয়েন্স। হোমোস্যাপিয়েন্স হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো একটু ডিটেলস আমরা দেখে নিই। উচ্চ পুরাবস্তর বা আপার প্যালিওলিথিক যুগের প্রধান বৈশিষ্ট্য হলো আধুনিক মানব বা যেটাকে বলা হচ্ছে হোমো স্যাপিয়েন্স এর বিশ্বব্যাপী আত্মপ্রকাশ এবং আধিপত্য বিস্তার। এই সময়ে মানব বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটে, যার ফলে উন্নত ব্লেড জাতীয় হাতিয়ার, গুহা চিত্রের মতো শিল্পকলার জন্ম হয়। নিয়ান্ডারথাল এবং বা হোমো ইরেক্টাস প্রজাতিগুলি এর আগের ঐতিহাসিক পর্যায়গুলির সাথে সম্পর্কিত ছিল। নেক্সট, মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ কোন দুটি প্রাগৈতিহাসিক আমলের মধ্যবর্তী রূপান্তরকালীন পর্যায় হিসেবে গণ্য হয়? তো এখানে দেখতে পাচ্ছ নিওলিথিক এজ অ্যান্ড চ্যালকোলিথিক এজ, তারপর রয়েছে প্যালোলিথিক এজ, নিওলিথিক এজ, চ্যালকোলিথিক এজ, আয়রন এজ, ব্রোঞ্জ এজ, আয়রন এজ। কোনটি হবে এখানে সঠিক উত্তর? এখানে বি নাম্বার কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ হলো পুরাপ্রস্তর যুগ বা প্যালিওলিথিক, এবং নব্যপ্রস্তর যেটা হচ্ছে নিওলিথিক এর মধ্যবর্তী একটি ক্রান্তিকালীন বা রূপান্তর পর্ব। এই সময়ে জলবায়ুর পরিবর্তনের ফলে বরফ যুগ একদম শেষ হয় এবং আবহাওয়া উষ্ণ হতে শুরু করে, ফলে মানুষ শিকারী সংগ্রাহক জীবন থেকে শুরু করে ধীরে ধীরে কী হয়, পশুপালন এবং প্রাথমিক কৃষি নির্ভর স্থায়ী জীবনের দিকে কিন্তু অগ্রসর হয়। নেক্সট, নেচের কোন উদ্ভাবনটি ভারতের মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবিকা ও প্রযুক্তির অগ্রগতিকে সঠিকভাবে ফুটিয়ে তোলে? তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর যেমন হচ্ছে এখানে অপশনে রয়েছে ম্যানুফ্যাকচার অফ হেভি ফ্ল্যাগ টুলস সিমিলার টু লোয়ার প্যালিওলিথিক হ্যান্ড অ্যাক্সেস, তারপর রয়েছে অ্যাডপশন অফ আয়রন টুলস ইন্ডিকেটস অ্যান আর্লি ট্রানজিশন টু মেটাল ইউজিং কালচার্স, emergence of polished stone axes associated with settled agriculture villages। তারপরে রয়েছে ইউজ অফ মাইক্রোলিথিক টুলস অ্যালং উইথ বো অ্যান্ড অ্যারো অ্যান্ড প্ল্যান্ট প্রসেসিং ইমপ্লিমেন্টস। তো এখানে সঠিক উত্তর কিন্তু ডি নাম্বারটাই হবে, যেখানে আমরা একটু ডিটেলসে দেখে নেব কি বলা হচ্ছে। মধ্যপ্রস্তর যুগে শিকারের প্রযুক্তিতে তীর ধনুকের ব্যবহার এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, যা ছোট এবং দ্রুতগামী পশু পাখি শিকারে সাহায্য করত। এর পাশাপাশি এই যুগে ক্ষুদ্র পাথরের হাতিয়ার, যেটা হচ্ছে মাইক্রোলিথ বলা হচ্ছে, এবং বন্যশস্য ও উদ্ভিদ পিষে খাওয়ার জন্য পাথর প্রক্রিয়াকরণ সরঞ্জামের ব্যবহার শুরু হয়। ভারী হাতকটার নিম্ন পুরাপ্রস্তরের এবং মসৃণ কুঠার নব্যপ্রস্তর যুগের হওয়ায় চতুর্থ বিকল্পটি এখানে কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে, এগুলো মনে রাখবে, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন্স কিছু হয়েছে। নেক্সট, মহারাষ্ট্রের কোন শেষ হরপ্পা এবং তাম্রাস্য যুগের স্থানটি থেকে চমৎকার ধাতু তৈরি ভাস্কর্য পাওয়া গেছে? দাইমাবাদ, না ইনামগাঁও, না টেকওয়াড়া, না চান্দলি? কোনটি হবে এখানে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু প্রথমটি রয়েছে। মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় অবস্থিত দাইমাবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রোঞ্জ ও তাম্রস্য যুগের প্রত্নস্থল। এখান থেকে তাম্র বা ব্রোঞ্জের তৈরি 4টি বিখ্যাত ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে একটি রথ ও রথ চালক, একটি মোষ, একটি হাতি, একটি গন্ডার। ঠিক আছে, এই চমৎকার শিল্পকর্মগুলো প্রাচীন ভারতীয় ধাতুগুলন এবং ঢালাই শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে গণ্য করা হয়। নেক্সট, কোন অনন্য স্থাপত্য শৈলী হরপ্পা সভ্যতার ধোলাভিরা স্থানটিকে অন্য সব স্থানে থেকে আলাদা করে? মানে হরপ্পা সভ্যতার এই যে ধোলাভিরা স্থানটিকে অন্য সভ্যতার মানে অন্য যে সমস্ত সাইট সেগুলো থেকে আলাদা করে হরপ্পা সভ্যতার কোনটির জন্য? তো এখানে রয়েছে জল সংরক্ষণের জন্য তৈরি ধাপ কুয়া বা জলাধার, তার জন্য, না বিশাল দুর্গের জন্য, না জটিল নিষ্কাশন ব্যবস্থা, না দেয়াল চিত্র। তো এখানে সঠিক উত্তর 1 নাম্বারটাই হবে, যেটা হচ্ছে জল সংরক্ষণের জন্য তৈরি ধাপ কুয়া বা জলাধার। আরও ডিটেলস আমরা একটু এখানে দেখে নিই। গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত ধোলাভিরা কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে ধোলাভিরা। তার
অসাধারণ জল ব্যবস্থাপনা ও সংরক্ষণ ব্যবস্থার জন্য প্রাচীন বিশ্বে এটি সুপরিচিত। শুষ্ক জলবায়ুর কারণে ধোলাভিরার বাসিন্দারা পাথর কেটে বিশাল বিশাল জলাধার এবং অনন্য ধাপ ধোয়া মানে ওয়ালের মতো বলা যায় তৈরি করেছিলেন, যা বৃষ্টির জল ধরে রাখতে ব্যবহার হতো। এই উন্নত স্থাপত্যশৈলী ও জল প্রকৌশল হরপ্পা সভ্যতার অন্য কোনো নগরে কিন্তু এত বড় আকারে দেখা যায়নি। মানে দেখা গিয়েছিল কিন্তু এত বড় আকারে কিন্তু একমাত্র এই ধলাভিরাতেই কিন্তু এটা দেখা যায়, বিশাল জলাধার পাথর কেটে সেটা বানানো। ঠিক আছে, নেক্সট, লোথালের মূল আকর্ষণ কি যা এই স্থানটিকে আন্তর্জাতিক প্রত্নতত্ত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে? তো এখানে কোন বৈশিষ্ট্য হবে? সেটা হবে যে দুর্গ, স্নানাগার, পোতাশ্রয়, ডকইয়ার্ড বা নেক্সট রয়েছে শস্যাগার। এক্ষুনি আমি এগুলো নিয়ে তোমাদের বললাম যেগুলো স্টার ডিটেলস সেখানেই রয়েছে। দেখো পোতাশ্রয় কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর, পোতাশ্রয় হয়ে যাবে সঠিক উত্তর। এটাই কিন্তু লোথালের একটা বিশাল বলা যায় গুরুত্বপূর্ণ বিষয়, পোতাশ্রয় বা বন্দর বলতে পারি আমরা। ঠিক আছে, তো ডিটেলস একটু পড়ে নিই আমরা এখান থেকে। গুজরাটের লোথাল শহরের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো এর বিশাল কৃত্রিম পোতাশ্রয় বা ডকইয়ার্ড। এটি বিশ্বের প্রাচীনতম মানব নির্মিত ডকইয়ার্ড বা বন্দর। যদি বলা হয় যে বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটি, তো সেটা কিন্তু হয়ে যাবে লোথাল, যা একটি খালের মাধ্যমে প্রাচীন যে ভোগাবা নদী তার সাথে কিন্তু যুক্ত ছিল হচ্ছে এই লোথাল। এই ডকইয়ার্ডের উপস্থিতি প্রমাণ করে যে লোথাল ছিল হরপ্পা সভ্যতার একটি অত্যন্ত ব্যস্ত সমুদ্রবন্দর এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের প্রধান কেন্দ্র। তো অবশ্যই কিন্তু মনে রাখবে এই লোথাল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, নেক্সট, কোন প্রত্নতাত্ত্বিক স্থানে প্রাচীন বিশ্বের প্রথম পরিচিত সর্বজনীন জলধার বা মহাজলাধার যেটাকে গ্রেট বাঁধ বলা হচ্ছে আবিষ্কৃত হয়েছিল? সুরকোটা, ধোলাভিরা, লোথাল, মহেঞ্জোদারো, কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোতে বিশাল জলাধার বা গ্রেট বাঁধ দেখা যায়। দেখো হরপ্পা সভ্যতার অন্যতম প্রধান নগর যদি বলা হয় তো সেটা হচ্ছে এই মহেঞ্জোদারো। এই মহেঞ্জোদারোর যে দুর্গ বা সিটাডেল অঞ্চলে বিখ্যাত বৃহৎ স্নানাগার বা যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে গ্রেট বাথ আবিষ্কৃত হয়। এটি পোরাইট, বিটুমিন, তারপর যে জিপসামের প্লাস্টার দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে জল চুইয়ে না পড়ে। তো এতটাই উন্নত ছিল কিন্তু এই মহেঞ্জোদারো। প্রত্নতাত্ত্বিকদের মতে এই সর্বজনীন জলাধারটি মূলত বিশেষ কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে কিন্তু স্নানের কাজে ব্যবহৃত হতো। তো এটাও মনে রাখবে, বিশেষ কোনো ধর্মীয় ক্ষেত্রেই কিন্তু এটা মূলত স্নানের কাজে ব্যবহৃত হতো। নেক্সট, নিচের কোন হরপ্পা সভ্যতার স্থানটি তার পোতাশ্রয় বা ডকইয়ার্ডের জন্য বিখ্যাত? দেখো এক ফোনে করালাম, সেই কোশ্চেনই কিন্তু রিপিট হয়েছে পরবর্তী শিফটে, দেখতে পাচ্ছ। তো রিপিট কিন্তু হয়েছে কোশ্চেন, এটা হচ্ছে লোথাল হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ডিটেলস আর বলছে না, একই বিষয়। আমি এখানে আরও কিছু এক্সট্রা যেমন রয়েছে দেখো, এই যে লোথাল বন্দর, এই বন্দরের মাধ্যমে হরপ্পা বণিকেরা মেসোপটেমিয়া, পারস্য, মিশরের সাথে সুদূর সামুদ্রিক বাণিজ্য পরিচালনা করত। ঠিক আছে, তাই ডকইয়ার্ডের নাম আসলে কিন্তু লোথালের নামটাই কিন্তু প্রথমে আসে, মনে রাখবে এটাও। নেক্সট, হরপ্পা সভ্যতার নিচু শহরের রাস্তাগুলোর কোন বিন্যাসে তৈরি করা হয়েছিল? যে নিচু শহরের যে মানে লোয়ার টাউন সেগুলো কোন বিন্যাসে তৈরি করা হয়? সমকোণে ছেদ করা গ্রিড প্যাটার্ন, না নির্দিষ্ট কোনো সারিবদ্ধতা ছাড়া অনিয়মিত বিন্যাস, কেন্দ্র থেকে ছড়িয়ে পড়া অরীয় বিন্যাস? তারপরে অপশন রয়েছে বাঁকানো রাস্তা বিশিষ্ট বৃত্তাকার বিন্যাস। তো দেখতে পাচ্ছ অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার, যেখানে কি রয়েছে, যেখানে রয়েছে সমকোণে ছেদ করা গ্রিড প্যাটার্নে কিন্তু তৈরি ছিল এই লোয়ার টাউনগুলো। ঠিক আছে, ডিটেলস একটু আমরা দেখে নিই। তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে এটাও। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার সবচেয়ে আধুনিক বৈশিষ্ট্য হলো এর সুবিন্যস্ত রাস্তাঘাট। নিচু শহরের মূল রাস্তা এবং উপ রাস্তাগুলো একে অপরের সমকোণে 90 ডিগ্রিতে ছেদ করা থাকতো, অর্থাৎ 90 ডিগ্রিতে নিচু এরকম এই ধরনের কিন্তু রাস্তাগুলো থাকতো। ফলে কি হতো, এই পরিকল্পনার ফলে শহরটি স্বয়ং
সক্রিয়ভাবে এখান থেকে পড়ে আমি ছেদ করত, যা এটি নিখুঁত গ্রিড বা দাবা বোর্ডের প্যাটার্নে তৈরি করা হয়েছিল। এই পরিকল্পনার ফলে শহরটি স্বয়ংক্রিয়ভাবে বেশ কয়েকটি চতুষ্কোণ ব্লকে বিভক্ত হয়ে যেত, ফলে বায়ু চলাচলের মাধ্যমে রাস্তাগুলো কিন্তু একদম পরিষ্কার থাকতো সবসময়, বাতাসের ফল। ঠিক আছে, মানে কোনোরূপ কোনো নোংরা বা এই সমস্ত বিষয়গুলো থাকতো না। নেক্সট, হরপ্পা সভ্যতা কোন প্রত্নতাত্ত্বিক যুগের বিকাশ লাভ করেছিল? ব্রোঞ্জ যুগ, নব্যপ্রস্তর যুগ, আর তারপরে রয়েছে লৌহ যুগ অ্যান্ড হচ্ছে তাম্রস্য যুগ। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে একদম ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জ যুগ হয়ে যাবে এখানে। নেক্সট, সিন্ধু বা হরপ্পা সভ্যতাকে মূলত ব্রোঞ্জ যুগের একটি নগরকেন্দ্রিক সভ্যতা হিসেবে গণ্য করা হয়। এই সভ্যতার কারিগরেরা তামা ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ ধাতু তৈরি করার প্রযুক্তি আয়ত্ত করেছিলেন এবং তা দিয়ে বিভিন্ন উন্নত মানের হাতিয়ার, পাত্র ও মূর্তি তৈরি করতেন। এই সময় লোহার আবিষ্কার এবং ব্যবহার ভারতে শুরু হয়নি, তাই এটি ব্রোঞ্জ যুগের কিন্তু অন্তর্গত। এটাও মনে রাখবে, এই সময় কিন্তু লোহা এবং বলা যায় লোহার আবিষ্কার কিন্তু সেভাবে হয়নি, ব্রোঞ্জ যুগের এই জন্য বলা হয় এই অন্তর্গত এটি। নেক্সট 25 নম্বর কোশ্চেন, নিচের কোনটি হরপ্পা সভ্যতার রাস্তার পরিকল্পনার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য? তো এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট একটা। আমরা আই থিঙ্ক দেখলাম এই ধরনের কোশ্চেন এখনই। তো এটা আমরা দেখলাম, সেটা হচ্ছে রাস্তাগুলো সমকোণে পরস্পরকে ছেদ করে একটি চারকোনা বা গ্রিড বিন্যাস তৈরি করত। ঠিক আছে, কোশ্চেন্স কিন্তু রিপিট হয়েছে তোমাদের, দেখো একই কোশ্চেন্স কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে রিপিট হয়েছে। হরপ্পা সভ্যতার রাস্তাগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে সোজা এবং চওড়া করে তৈরি করা হতো। মূল সড়কগুলো উত্তর থেকে দক্ষিণে, এটাও মনে রাখবে, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত থাকতো এবং একে অপরকে দেখলাম আমরা সমকোণে ছেদ করে নগরকে চমৎকার গ্রিড বিন্যাসে রূপ দিত। নেক্সট 26 নম্বর বলা হচ্ছে, হরপ্পা সভ্যতায় ধোলাভিরা নামক স্থানে বিশাল দুর্গ বা প্রাচীর তৈরিতে কী ব্যবহার করা হয়েছিল? পাথর, ইট, কাঠ, গ্রানাইট। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অবশ্যই স্টোন বা পাথর। হরপ্পা সভ্যতার বেশিরভাগ শহরেই যেখানেই পোড়া বা কাঁচা ইটের ব্যাপক ব্যবহার দেখা যায়, সেখানে ধোলাভিরা ছিল একটি ব্যতিক্রম। কচ্ছ অঞ্চলের ভৌগোলিক অবস্থান কারণে ধোলাভিরা শহরের বিশাল দুর্গ বা প্রাচীর স্থাপত্যগুলো প্রধানত বড় বড় পাথর কেটে কিন্তু তৈরি করা হয়েছিল। তো এটা অবশ্যই মনে রাখবে, এটা একটা ব্যতিক্রম ছিল, কারণ বাকিগুলোতে আমরা ইটের ব্যবহার প্রচুর দেখেছি। ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখেছি এই যে মানে এখানকার যে দুর্গগুলো সেগুলোতে কিন্তু পাথরের ব্যবহার করা হতো। পাথরের এই অনন্য ব্যবহার ধোলাভিরার যে স্থাপত্য সেটাকে দীর্ঘস্থায়ী এবং অনন্য করে তুলেছে। নেক্সট 27 নম্বর কোশ্চেন। তো অনেকগুলো কোশ্চেন আমরা অলরেডি দেখলাম। এবার 27 নম্বর কোশ্চেন, নিচের কোনটি হরপ্পা সভ্যতার মানে হরপ্পা স্থাপত্যের একটি সঠিক উপাদান বা বৈশিষ্ট্য নয়? কোনটি নয় এটাও মনে রাখবে, নয় চেয়েছে কিন্তু। ঠিক আছে, শহরগুলো ভবন সুনির্দিষ্ট পরিমাপের পোড়া ইট দিয়ে তৈরি করা হতো। শহরের মধ্যে জনসেবামূলক ভবন এবং সুপরিকল্পিত বাড়িঘর অন্তর্ভুক্ত ছিল। শহরগুলোতে জমকালো রাজপ্রাসাদ, বিশাল স্মৃতিস্তম্ভ এবং রাজকীয় সমাধি ছিল। 2 নম্বর বলা হচ্ছে, স্থাপত্যগুলো সাজসজ্জার চেয়ে মূলত কার্যকারী উপযোগিতা ডিজাইনের উপরে জোর দিত। তো কোনটি হবে এখানে? সি নাম্বার হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিন্তু এর বৈশিষ্ট্য ছিল না, বাকি তিনটাই কিন্তু হবে এখানে সঠিক উত্তর হরপ্পা স্থাপত্যের। ঠিক আছে, তো এখানে আমি ডিটেলসটা খুব একটা পড়ছি না, তোমরা এটা দেখে নেবে। নেক্সট 28 নম্বর, নিচের কোন হরপ্পা প্রত্নস্থলটি থেকে ধাতব ঢালাই ভাস্কর্যের চমৎকার নিদর্শন পাওয়া গেছে? নাগেশ্বর, দাইমাবাদ, কালিমঙ্গান, রংপুর। কোনটি হবে? ধাতব ঢালাই ভাস্কর্যের নিদর্শন কোথায় পাওয়া গেছে? বি নাম্বার হয়ে যাবে সঠিক উত্তর, যেটা হচ্ছে দাইমাবাদ। চলো একটু ডিটেলস দেখে নিই আমরা এখানে। প্রশ্নপত্রে হরপ্পা যুগের প্রত্নস্থলের কথা বলা হলেও দাইমাবাদ মূলত একটি শেষ হরপ্পা বা উত্তর হরপ্পা সংস্কৃতির স্থান। এখান থেকে ব্রোঞ্জের তৈরি চমৎকার ও ভারী সব ধাতব ভাস্কর্য, যেমন হচ্ছে ব্রোঞ্জের রথ, তারপর হচ্ছে পশু চালিত গাড়ি পাওয়া গেছে। এটি সিন্ধু সভ্যতার প্রযুক্তিগত প্রসেসের দক্ষিণতম সীমানার পরিচয় দেয়। ঠিক আছে, নেক্সট
লোথালের কোন বৈশিষ্ট্যটি হরপ্পা সভ্যতায় তার সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র হিসেবে সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ দেয়? আমি বললামই যে লোথাল খুবই ইম্পর্টেন্ট। প্রথম রয়েছে ডক বা পোতাশ্রমের কাঠামোর কাছে একটি বিশাল গুদামঘর। তারপর রয়েছে একটি প্রাচীন নদী খালের সাথে যুক্ত ইট দিয়ে তৈরি কৃত্রিম জলাধার বা ডক কাঠামো বা বন্দর কাঠামো। তো এটাই হবে সঠিক উত্তর, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ঠিক আছে, এখানে একটু ডিটেলস আমরা তাও দেখে নিই। যদিও লোথাল থেকে সিলমোহর এবং গুদামঘর পাওয়া গেছে, তবে এটি যে একটি সক্রিয় সামুদ্রিক বাণিজ্য বন্দর ছিল তার সবচেয়ে বড় এবং প্রত্যক্ষ প্রমাণ হলো ইটের তৈরি কৃত্রিম জলাধারটি বা যেটা হচ্ছে ডক স্ট্রাকচার। এই পোতাশ্রয়টি প্রাচীন ভোগাবা নদীর খালের মাধ্যমে সরাসরি সমুদ্রের জলের সাথে যুক্ত ছিল, ফলে বড় বড় বাণিজ্যিক জাহাজ সরাসরি নগরের ভেতরে এসে পণ্য খালাস করতে পারত। ঠিক আছে, নেক্সট 30 নম্বর কোশ্চেন। হরপ্পা সংস্কৃতিতে প্রধান নারী দেবী হিসেবে কার পূজা করা হতো? দুর্গা, না সরস্বতী, না লক্ষ্মী, না রয়েছে মাতৃদেবী? তো এখানে সঠিক অবশ্যই হয়ে যাবে মাদার গডেস বা মাতৃদেবী কিন্তু তারা পূজা করতো। ঠিক আছে, দেখো ডিটেলস একটু জেনে নিই আমরা। হরপ্পা সভ্যতার বিভিন্ন স্থান, বিশেষ করে হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে প্রচুর পরিমাণে পোড়ামাটির নারী মূর্তি পাওয়া গেছে। এই মূর্তিগুলোর গঠন ও প্রতীকী বৈশিষ্ট্য থেকে প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন যে সিন্ধু সভ্যতার সমাজে মাতৃদেবী বা মাদার অফ গডেস এর পূজা অত্যন্ত জনপ্রিয় ছিল এবং তিনি ছিলেন প্রধান নারী উপাস্য। বৈদিক যুগের দেবী যেমন দুর্গা, লক্ষ্মীর ধারণা অনেক পরে বিকশিত হয়েছিল। নেক্সট কোশ্চেন রয়েছে, হরপ্পাবাসীরা ব্রোঞ্জের মূর্তি বা ভাস্কর্য ঢালাইয়ের জন্য কোন প্রযুক্তি ব্যবহার করত? তো এখানে বিভিন্ন ধরনের প্রযুক্তির কথা রয়েছে, যেমন হচ্ছে লস্ট ওয়াক্স পদ্ধতি, ওপেন মোল্ড কাস্টিং পদ্ধতি, ডাই কাস্টিং পদ্ধতি, স্যান্ড কাস্টিং পদ্ধতি। তো সঠিক উত্তর এ নাম্বার হয়ে যাবে, যেটা হচ্ছে লস্ট ওয়াক্স পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু তারা ব্যবহার করত। হরপ্পা সভ্যতার কারিগররা ধাতব মূর্তি তৈরিতে অত্যন্ত দক্ষ ছিলেন এবং তারা এর জন্য লস্ট ওয়াস্ট এবং মধু সৃষ্ট পদ্ধতি ব্যবহার করতেন। এই পদ্ধতিতে প্রথমে তারা মোম দিয়ে একটি মূর্তি তৈরি করে তার উপর মাটির প্রলেপ দেওয়া হতো। পরে তা পুড়িয়ে মোমগুলি বের করে ফাঁপা জায়গায় তরল ব্রোঞ্জ ঢেলে দেওয়া হতো। মহেঞ্জোদারোর বিখ্যাত নর্তকী মূর্তি বা ড্যান্সেন গাল, যেটা আমরা মহেঞ্জোদারোতে দেখতে পাই, ড্যান্সিং গাল, এই পদ্ধতি কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখো কতটা উন্নত কিন্তু তখন ছিল তারা। ঠিক আছে, তো এর থেকেই বোঝা যায়। নেক্সট, নিম্নোক্ত কোন বিকল্পটি ঋগ্বেদের রচয়িতা বা সূক্তসমূহ সম্পর্কে সবচেয়ে উপযুক্ত বর্ণনা দেয়? তো প্রথম দেখতে পাচ্ছ, এটি মহর্ষি ব্যাস একাই রচনা করেছিলেন। এটি মহাভারতের যুগে সংকলিত হয়েছিল। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন রচয়িতাবৃন্দ ও ঋষিদের দ্বারা রচিত সূক্তসমূহের একটি সংকলন। তারপরে সি নাম্বার রয়েছে, এটি প্রাচীন ভারতের একজন দক্ষ দার্শনিক রাজার দ্বারা লিখিত। মৌখিক প্রচারের জন্য বাল্মীকি এটিকে কাব্যিক মহাকাব্য হিসেবে উচ্চারণ করেছিলেন। তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এটা বি নাম্বার। এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন রচয়িতাবৃন্দ ও ঋষিদের দ্বারা রচিত সূক্তসমূহের একটি সংকলন। ঠিক আছে, দেখো এখানে ডিটেলসভাবে বলা হয়েছে আরও অনেক কিছুই। ঋগ্বেদ কোনো একক ব্যক্তির দ্বারা বা কোনো নির্দিষ্ট রাজার দ্বারা একসময় রচিত হয়নি। এটি দীর্ঘ সময়ে বিভিন্ন ঋষিকুল এবং স্রষ্টাদের মধ্যে, যেমন হচ্ছে বিশ্বমিত্র, বশিষ্ঠ, ভরদ্বাজ, এদের দ্বারা মুখে মুখে রচিত ও আবৃত করা সূক্ত বা স্তোত্রাবলীর একটি পবিত্র সংকলন, যা বহু প্রজন্ম ধরে শ্রুতির মাধ্যমে সংরক্ষিত ছিল। জানোই তোমরা যে ঋগ্বেদের বেদের অপর নাম শ্রুতি কেন বলা হয়? এই কারণে বলা হয় কারণ সেই সময় কিন্তু এই যে শুনেই কিন্তু বিষয়গুলো কিন্তু প্রচার হতো, সেইভাবে করারই কিন্তু মাধ্যম ছিল। নেক্সট, নিচের কোন বেদকে সঙ্গীতের বেদ বলা হয় বা বেদা অফ মিউজিক বলা হয়? অথর্ববেদ, তারপর রয়েছে সামবেদ,
যজুর্বেদ, অথর্বেদ, ঋগ্বেদ। তো এখানে সঠিক অবশ্যই সামবেদ, মনে রাখবে স থেকে সামবেদ অ্যান্ড হচ্ছে সঙ্গীত। সামবেদকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও সুরের প্রাচীনতম উৎস বা সঙ্গীতের বেদও বলা হয়। সাম শব্দের অর্থ হচ্ছে সঙ্গীত বা গান বা সুর বলা হয়। এই বেদে মূলত ঋগ্বেদের মন্ত্রগুলোকে যজ্ঞের সময় সুর করে গাওয়ার জন্য ছন্দ, বদ্ধগীতি বা গানের আকারে রূপ দেওয়া হয়েছে। ভারতীয় মার্গ সঙ্গীতের সপ্তস্বরের, যেটা হচ্ছে সা রে গা মা পা, মূল ভিত্তি এই সামবেদ থেকেই এসেছে বলে মনে করা হয়। নেক্সট, বেদগুলির মধ্যে প্রাচীনতম ঋগ্বেদ প্রধানত নিচের কোন উপাদান নিয়ে গঠিত? দার্শনিক প্রবন্ধ, স্তোত্র বা সূক্ত, মহাকাব্যিক আখ্যান, আচার অনুষ্ঠানের নিয়মাবলী। তো বি নাম্বার হয়ে যাবে এখানে সূক্ত বা স্তোত্র। সূক্ত বা যেটা হচ্ছে স্তোত্র বলা হচ্ছে। ঋগ্বেদ হলো মানব ইতিহাসের প্রাচীনতম ধর্মীয় পাঠ্য, যা মূলত দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত। 1028টি স্তোত্র বা সূত্রের বা যেটা হচ্ছে হেমস বলা হয় বা মন্ত্র বলতে পারি আমরা, একটি সংকলন। এই সূত্রগুলি 10টি মণ্ডলী বা খণ্ডে বিভক্ত। প্রত্যেকটি মানে বলা যায় সূত্রগুলো 10টি মণ্ডলে বিভক্ত। তো এটা কিন্তু পরীক্ষায় এসেছিল WBCS কিছুদিন আগেই, ঠিক আছে? এই বিষয়গুলো মনে রাখবে। এতে অগ্নি, ইন্দ্র, বরুণ এবং মিত্রের মতো বৈদিক দেবতাদের প্রশংসা ও প্রার্থনা করা হয়েছে। দার্শনিক আলোচনার মূল বিকাশ উপনিষদে এবং আচার অনুষ্ঠানের নিয়মাবলী যজুর্বেদ ও ব্রাহ্মণে পাওয়া যায়। তো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন রয়েছে 35। নিচের কোন গ্রন্থটিকে আদি বৈদিক যুগের মানুষের জীবনযাত্রা চিত্রিতকারী প্রাচীনতম বৈদিক রচনা হিসেবে বিবেচনা করা হয়? তো অপশনে রয়েছে ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ এবং হচ্ছে সামবেদ। সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই এখানে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে একদম প্রাচীনতম গ্রন্থ। ঋগ্বেদ হলো সমগ্র বৈদিক যুগের বৈদিক সাহিত্যের আদি ও মূল ভিত্তি। আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এই সময় রচিত। এই গ্রন্থে আদি বৈদিক যুগের আর্যদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় জীবনের নিখুঁত চিত্র পাওয়া যায়, যখন তারা মূলত পশুপালক ও যাযাবর জীবনযাপন করত। অন্য 3টি বেদ পরবর্তী বৈদিক যুগ, যেটাকে লেটার বেদিক পিরিয়ড বলা হচ্ছে, সেই সময় কিন্তু রচিত হয়েছিল, যখন সমাজ অনেকটাই পাল্টে যায় বলা যায়। সেই সময়ে ঋগ্বেদ এবং লেটার ঋগ্বেদে যদি দেখো অনেকটাই কিন্তু ডিফারেন্স পাবে তোমরা অনেক দিক দিয়ে, ঠিক আছে? নেক্সট 36 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নিচের কোনটি আদি বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে সমাজে পরিবর্তনের সবচেয়ে সঠিক প্রতিফলন? কোনটি প্রতিফলন সব থেকে? তো এখন আমরা আলোচনা করলাম যে অনেকটাই পরিবর্তন। সেটা হচ্ছে দেখো ধর্মীয় আচার রীতিনীতির সম্পূর্ণ অবসান। তারপর রয়েছে কৃষির পতন ও শিকারের পুনরুত্থান, এটা তো একদমই নয়। এগুলো গ্রাম ছেড়ে যাযাবর, এগুলাও নয়। তো একটি জটিল বর্ণনা কাঠামোর উত্থান, এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে। মানে বলতে পারো বর্ণ বিষয়টা কিন্তু এখানে ছিল, ঠিক আছে? দেখো আমরা এখানে আরও একটু ভালোভাবে দেখে নেব। আদি বৈদিক যুগে যেখানে বর্ণপ্রথা ছিল মূলত কর্মভিত্তিক, নমনীয়। পরবর্তী বৈদিক যুগে লোহার আবিষ্কার বা কৃষি প্রসেসের সাথে সাথে তা জন্মভিত্তিক অত্যন্ত কঠোর রূপ নেয়। এই সময়ে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে 4 বর্ণে সুনির্দিষ্টভাবে বিন্যক্ত হয়ে পড়ে সমাজে এক জটিল সামাজিক স্তরবিন্যাস বা কাঠামোর চূড়ান্ত উত্থান ঘটে যায়। এখনও আমরা কিছুটা তার লক্ষ্য পাই গ্রামের দিকে যদি আমরা দেখি, ঠিক আছে? তো আদি বৈদিক যুগে যদি বর্ণ যদি দেখো, তো সেক্ষেত্রে সেটা মূলত ছিল কর্মভিত্তিক, যে কেউ বড় বা মানে বেশি কাজ করছে সে বড় লোক, এই ধরনের একটা বিষয় বা নমনীয় একটা বিষয় ছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে আস্তে আস্তে সেখানে কিন্তু একটা বিশাল একটা মানে বলা যায় এটা একটা জন্মভিত্তিক হয়ে ওঠে এবং এটা কিন্তু একটা অত্যন্ত কঠোর রূপ নেয়, যেখানে আমরা দেখি সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এই সমস্তভাবে কিন্তু বিভক্ত হয়ে পড়ে পরবর্তী বৈদিক যুগে, ঠিক আছে? মানে বর্ণ বলা যায় যে কাঠামো, সেটার একটা চূড়ান্ত উত্থান কিন্তু ঘটে এই সময়ে। তো এটাই মূলত তাদের মধ্যে একটা আমরা বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা ডিফারেন্স বা বলা যায় বৈশিষ্ট্য। নেক্সট 37 নম্বর কোয়েশ্চেন রয়েছে,
ঋগ্বেদে উল্লেখ অনুযায়ী আদি বৈদিক আর্যেরা যে অঞ্চলে বসবাস করত তা কী নামে পরিচিত? ব্রহ্মবর্ত, আর্যবর্ত, সপ্তসিন্ধু, মধ্যদেশ। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সপ্তসিন্ধু। সপ্তসিন্ধু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো একটু ডিটেলস আমরা দেখে নিই। বলা হচ্ছে আদি বৈদিক আর্যেরা ভারতের উত্তর পশ্চিম সীমান্তে সিন্ধু নদ এবং তার প্রধান 5টি উপনদী শতুদ্র, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতাস্তা এবং প্রাচীন সরস্বতী নদী বিধৌত অঞ্চলে বসতি স্থাপন করেছিল। 7টি নদীর এই বিস্তীর্ণ অঞ্চলকে সপ্তসিন্ধু বলা হয় ঋগ্বেদে, বা সপ্ত সৈন্ধব অঞ্চল বলা হয়। পরবর্তীকালে আর্যরা পূর্ব দিকে অগ্রসর হয়ে আর্যবর্ত গঠন করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে ঋগ্বেদে আর্য বর্ণ এবং দাসবর্ণ শব্দবন্ধের উল্লেখ রয়েছে আদি বৈদিক প্রেক্ষাপটে এই দুটি শব্দ কী নির্দেশ করত? আর্যবর্ণ এবং দাসবর্ণ। বাণিজ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা পেশাগত গিল্ড, উপজাতীয় প্রশাসনের ভেতরের রাজনৈতিক পদমর্যাদা, না বৈদিক জনগোষ্ঠী এবং অবৈদিক বা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য? এটাই হবে এখানে সঠিক উত্তর। আমরা কিছুক্ষণ আগে এই সম্পর্কে আরও একটু ডিটেলসে দেখলাম। তো দেখো, আদি বৈদিক যুগে বর্ণ শব্দটি মূল ছিল গায়ের রং বা রূপ। ঠিক আছে, বৈদিক আর্যেরা নিজেদের আর্যবর্ণ বা উজ্জ্বল বর্ণের মানুষ এবং ভারতের আদি বা স্থানীয় অবৈদিক বাসিন্দাদের যাদের সংস্কৃতি ও ভাষা আলাদা ছিল তাদের বর্ণ বা দস্যু কৃষ্ণ বর্ণের হতো। তারা মূলত কালো ধরনের ছিল গায়ের রং তাদের। এটি আদি বৈদিক সমাজে বহিরাগত বৈদিক গোষ্ঠী এবং স্থানীয় সংস্কৃতির মধ্যকার প্রাথমিক জাতিগত ও সাংস্কৃতিক যে পার্থক্য সেটা কিন্তু নির্দেশ করত। ঠিক আছে, নেক্সট, বৈদিক ধর্মের পবিত্র গ্রন্থ ত্রিপিটক এর কোন পিটকে মঠের সন্ন্যাসীদের পালনীয় নিয়মাবলী বা শৃঙ্খলা বর্ণিত হয়েছে? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে বিনয় পিটক। বিনয় পিটকে কিন্তু এর উল্লেখ রয়েছে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটকে 3টি মূল ভাগ হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। এর মধ্যে বিনয় পিটক এ বৌদ্ধ সংঘ বা মঠে বসবাসকারী ভিক্ষু ও ভিক্ষুণীদের দৈনন্দিন জীবন পরিচালনা, কঠোর নিয়ম শৃঙ্খলা এবং নৈতিক বিধিবিধান সংকলিত হয়েছে। সূত্র পিটকে বুদ্ধের বাণী উপদেশ এবং অভিধম্ম পিটকে বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক ও দার্শনিক তত্ত্ব আলোচনা করা হয়েছে। নেক্সট 40 নম্বরে বলা হচ্ছে শ্বেতাম্বর জৈনদের কোন অত্যন্ত পূজনীয় গ্রন্থে 24 জন তীর্থঙ্করের জীবনী এবং আর্যদের বংশাবলী এবং পর্যুষণ উৎসবের সন্ন্যাসীর যে নিয়মাবলী সেটা বর্ণিত হয়েছে? কোন গ্রন্থে আমরা এখানে দেখব, যেটা হচ্ছে কল্প সামন্ত, কল্পযোগ, কল্পসূত্রধাম, আর রয়েছে কল্পসূত্র। তো কল্পসূত্র এখানে হয়ে যাবে সঠিক উত্তর। কল্পসূত্র হলো জৈন ধর্মে শ্বেতাম্বর সম্প্রদায়ের একটি অত্যন্ত পবিত্র ও প্রাচীন গ্রন্থ যা ভদ্রবাহু দ্বারা রচিত হয়েছিল বলে মনে করা হয়। এই গ্রন্থে জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের, বিশেষ করে মহাবীর ও পার্শ্বনাথের জীবনের বিস্তারিত বিবরণ কিন্তু রয়েছে। এছাড়াও এতে জৈন সন্ন্যাসীদের পালনীয় নিয়ম, বিশেষ করে পর্যুষণ উৎসবের সময় অনুসৃত রীতিনীতি লিপিবদ্ধ আছে। নেক্সট কোশ্চেন রয়েছে নিচের কোন স্থানটি তার চিত্রকর্ম এবং ভাস্কর্যের জন্য বিখ্যাত যা বৌদ্ধ শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে গণ্য হয়? প্রথম অপশন রয়েছে এলিফ্যান্টা গুহা, নেক্সট অপশন রয়েছে অজন্তা গুহা, ভীমবেটকা অ্যান্ড মশমাই গুহা। তো এখানে মনে রাখবে এখানে অজন্তা গুহা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ, যেটাকে বর্তমানে বলা হচ্ছে ছত্রপতি সম্ভাজীনগর,
জেলায় অবস্থিত অজন্তা গুহা প্রাচীন বৌদ্ধ স্থাপত্য ও চিত্রকলার এক বিশ্ববিখ্যাত অনন্য নিদর্শন। এখানকার গুহাগুলোর দেয়ালে খোদাই করা ফ্রেস্কো চিত্রকর্ম এবং বুদ্ধের জীবন ও জাতকের গল্পের উপর ভিত্তি করেই তৈরি ভাস্কর্যগুলোকে এশিয়া তথা বৈশ্বিক বৌদ্ধ শিল্পের অতুলনীয় মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে তোমরা। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, অন্যতম প্রধান বৌদ্ধিক বা বৌদ্ধ গ্রন্থ বিনয়পিটক মূলত নিচের কোন বিষয়ের উপরে আলোকপাত করে? অপশনে রয়েছে সৃষ্টিকর্তা এবং জ্যোতিষশাস্ত্রীয় ব্যবস্থা, বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বা জাতক, ধ্যান কৌশল এবং উচ্চতর দর্শন, ভিক্ষু ও ভিক্ষুণীদের জন্য পালনীয় নিয়মকানুন। তো অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ভিক্ষু ও ভিক্ষুণীদের জন্য পালনীয় নিয়মকানুন কিন্তু এখানে রয়েছে বিনয়পিটকে। আমরা আরও একটু ডিটেলসে দেখে নেব। বিনয়পিটকের মূল উদ্দেশ্যই ছিল বৌদ্ধ সংঘের শৃঙ্খলা বজায় রাখা। বুদ্ধের পরিনির্বাণের পর প্রথম বৌদ্ধ সংগীতিতে উপালি এই পিটকটি আবৃত্তি করেছিলেন। এতে সন্ন্যাসী জীবনের অপরাধ, তার শাস্তি এবং কিভাবে একজন ভিক্ষু বা ভিক্ষুণী সঙ্ঘের ভেতরে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে জীবনযাপন করবেন তার বিশদ বিবরণ বলা যায় এখানে রয়েছে। তাই এর মূল ফোকাস হচ্ছে সন্ন্যাসী শৃঙ্খলা। নেক্সট কোশ্চেন যেখানে বলা হচ্ছে, নিচের কোন বৌদ্ধ সাহিত্যে মঠ বা সংঘের জীবনের আচরণবিধি এবং নিয়মের উল্লেখ রয়েছে? এক্ষুনি আমরা দেখলাম সেটা কী হয়ে যাবে, বিনয়পিটক কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এক্ষুনি আমরা কিন্তু দেখলাম। তো কোশ্চেন রিপিট হচ্ছে, তোমরা আবারও বুঝতে পারছো। তো কোশ্চেন্স কিন্তু ভালোভাবে তোমরা এগুলো যদি রেডি করো, দেখবে পরবর্তী এক্সামেও কিন্তু তোমাদের কিন্তু রিপিট হবে এগুলো থেকেই। তো এখানে বলা হচ্ছে মঠের সন্ন্যাসীদের আচরণবিধি শৃঙ্খলের কথা এলেই একমাত্র সঠিক উৎস যদি হয় সেটা হচ্ছে এই বিনয়পিটক। অঙ্গুত্তর নিকায় হলো সূত্রপিটকের একটি অংশ যেখানে 16টি জনপদের উল্লেখ রয়েছে। খুবই ইম্পর্টেন্ট, এটাও WBCS আই থিঙ্ক এসেছিল এই কোশ্চেনটাও। অঙ্গুত্তর নিকায়ে কিন্তু এই যে 16টি মহাজনপদ সেটার উল্লেখ রয়েছে। এবং সুতরাং সংঘের অভ্যন্তরীণ যে শৃঙ্খলা এবং নিয়মাবলীর জন্য বিনয়পিটকই বৌদ্ধ ধর্মের একমাত্র প্রধান গ্রন্থ বলা যায়। নেক্সট, কোন শিলালিপিতে কুলুঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোকের গভীর অনুশোচনা ও দুঃখ প্রকাশ পেয়েছেন? সেটা কোন শিলালিপিতে উল্লেখ রয়েছে? তো ত্রয়োদশ প্রধান শিলালিপি, প্রথম প্রধান শিলালিপি, পঞ্চম স্তম্ভলিপি, সপ্তম প্রধান স্তম্ভলিপি বা শিলালিপি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ত্রয়োদশ প্রধান শিলালিপি। মনে রাখবে এটা, যেখানে কিন্তু অশোক গভীর যে অনুশোচনা এবং দুঃখ যে পেয়েছেন সেটার কিন্তু প্রকাশ রয়েছে এই ত্রয়োদশ প্রধান শিলালিপিতে। আরও একটু ডিটেলস আমরা দেখে নিই। দেখো, সম্রাট অশোকের ত্রয়োদশ প্রধান শিলালিপি বা রক এডিক্ট 13 মৌর্য ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। কেন? এই শিলালিপিতেই 261 খ্রিস্টপূর্বাব্দের যে ভয়াবহ কলিঙ্গ যুদ্ধ, তো মনে রাখবে কলিঙ্গ যুদ্ধ কিন্তু এই সময়টাতে হয় 261-তে। এই যুদ্ধের যে ভয়াবহতা বা রক্তপাত ও ধ্বংসলীলা দেখে অশোক মনের গভীর অনুতাপ এবং তার ভেঘোষ বা যুদ্ধের নীতি ত্যাগ করে ধর্মঘোষ বা ধর্ম ও শান্তির নীতি কিন্তু গ্রহণ করেন এই ধ্বংসলীলা এবং রক্তপাত দেখে। এবং তার যে বিষয়, এই যে বিষয়গুলো সেগুলোই কিন্তু এই লিপিতে কিন্তু খোদাই করা রয়েছে। ঠিক আছে, এই কারণে কিন্তু ইম্পর্ট্যান্ট এই শিলালিপি। নেক্সট, কৌটিল্যের অর্থশাস্ত্রে নাগরিকদের মধ্যকার বিবাদ এবং নাগরিক ও রাষ্ট্রের মধ্যকার বিবাদ মীমাংসার জন্য কোন 2 ধরনের আদালতের কথা উল্লেখ আছে? ধর্মস্থনীয় এবং কণ্টক শোধন। 2 নম্বরে রয়েছে মন্ত্রী পরিষদ এবং পরিষদ
সংঘ এবং গণ সভা সমিতি। তো কোনটি হবে এখানে কিন্তু মনে রাখবে, প্রথম অপশন সঠিক হবে, ধর্ম স্থিয় এবং কণ্টক শোধন। কৌটিল্যের অর্থশাস্ত্রে মৌর্য আমলের অত্যন্ত সুসংগঠিত বিচার ব্যবস্থার বিবরণ রয়েছে, যেখানে দুই ধরনের প্রধান আদালতের উল্লেখ আছে। ধর্মস্থীয়, যা মূলত দেওয়ানি বা সিভিল মামলা, যেমন হচ্ছে চুক্তি, বিবাহ, সম্পত্তি সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি করত। এবং কণ্টক সদনে কি রয়েছে, কণ্টক সদনে মনে রাখবে ফৌজদারি, তারপর হচ্ছে ক্রিমিনাল বলতে পারি আমরা, ক্রিমিনাল কোড, যেখানে রাষ্ট্রবিরোধী অপরাধ বা সমাজবিরোধী উপাদানের কঠোর শাস্তি দেওয়া হতো। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু তোমরা মনে রাখবে। নেক্সট, গ্রিক শাসক সেলুকাস তার রাষ্ট্রদূত মেগাস্থিনিসকে পাটলিপুত্রে কোন মৌর্য শাসকের রাজসভায় পাঠিয়েছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, বৃহদ্রথ, বিন্দুসার না অশোক? তো অবশ্যই এটার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। দেখো আমরা আরেকটু বিশদে একটু জেনে নিই। মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা প্রত্যেকে জানো, চন্দ্রগুপ্ত মৌর্য। গ্রিক সেনাপতি সেলুকাস নিকেটরকে পরাজিত করার পর তাদের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অংশ হিসেবে সেলুকাস তার বিজ্ঞ রাষ্ট্রদূত মেগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের যে পাটলিপুত্র সেই রাজসভায় সেখানে প্রেরণ করেন, এবং মেগাস্থিনিস ভারতে বেশ কিছুকাল অবস্থান করেন। তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা মৌর্য সাম্রাজ্যের প্রশাসন ও সমাজের বিবরণ লিখে যান এই ইন্ডিকা গ্রন্থে। এটাও মনে রাখবে, অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে ইন্ডিকা গ্রন্থে আমরা কিসের উল্লেখ পাই? মৌর্য সাম্রাজ্যের প্রশাসন ও সমাজের বিবরণ পাই। যেটি লিখেছিলেন কিন্তু ইন্ডিকা কে লিখেছিলেন? মেগাস্থিনিসের লেখা। ঠিক আছে, নেক্সট, নিচের কোন বক্তব্যটি প্রাচীন ভারতের মৌর্য সমাজের সামাজিক কাঠামোকে সবচেয়ে নিখুঁতভাবে বর্ণনা করে? তো কোনটি হবে এখানে দেখে নেব আমরা। তো সুনির্দিষ্ট সামাজিক শ্রেণী এবং বিভিন্ন ধরনের পেশাগত গোষ্ঠী নিয়ে গঠিত একটি সুসংগঠিত সমাজ, এটা প্রথম অপশন রয়েছে। দ্বিতীয়ত রয়েছে অন্য কোনো সামাজিক গোষ্ঠী ছাড়া কেবল ব্যবসায়ী গিল্ড বা বণিক সংঘ দ্বারা নিয়ন্ত্রিত সমাজ। তৃতীয়ত রয়েছে স্থায়ী কৃষিকাজহীন সম্পূর্ণ একটি উপজাতীয় সমাজ, কোনো সামাজিক বা পেশাগত বৈষম্য ছাড়া একটি সাম্যবাদী সমাজ। তো মনে রাখবে প্রথম অপশনটা এখানে সঠিক উত্তর হবে, যেখানে বলা হচ্ছে কি সুনির্দিষ্ট সামাজিক শ্রেণী এবং বিভিন্ন ধরনের পেশাগত গোষ্ঠী নিয়ে গঠিত একটি সুসংগঠিত সমাজ। মৌর্য আমলের সমাজ ব্যবস্থার অত্যন্ত যদি আমরা দেখি, সে সময়ের সমাজ ব্যবস্থা কিন্তু উন্নত ছিল এবং জটিল ছিল এবং বৈচিত্র্যময় ছিল। মেগাস্থিনিসের বিবরণ অনুযায়ী, মানে তার ইন্ডিকা গ্রন্থের বিবরণ অনুযায়ী ভারতীয় সমাজ তখন 60টি প্রধান শ্রেণীতে বিন্যস্ত ছিল। এটাও মনে রাখবে, 60টি সেই সময় কিন্তু ছিল, যেমন দার্শনিক, কৃষক, পশুপালন, কারিগর, সৈনিক, এই 60টিতে কিন্তু বিভক্ত ছিল। এই সময় কৃষি, শিল্প এবং বাণিজ্যের অভূতপূর্ব উন্নতির ফলে সমাজে বহুবিধ পেশাগত গোষ্ঠী ও সংঘের আত্মপ্রকাশ ঘটেছিল। তাই এখানে আমরা প্রথম বিকল্পটি কিন্তু সঠিক হিসাবে কিন্তু ধরতে পারি। ঠিক আছে, দেখো নেক্সট 48 নম্বর কোশ্চেন। সম্রাট অশোক এবং কলিঙ্গরাজ খারবেলের শিলালিপিগুলি প্রধানত কোন ভাষায় রচিত হয়েছিল? সংস্কৃত, প্রাকৃত না পালি না বেঙ্গলি? তো এখানে হয়ে যাবে প্রাকৃত। মনে রাখবে, এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে। তো আরও একটু ডিটেলস আমরা দেখে নিই। সম্রাট অশোক তার রাজকীয় আদেশ ও ধর্মের বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৎকালীন জনমানসে বহুল প্রচলিত প্রাকৃত ভাষা ব্যবহার করেছিলেন, যা ব্রাহ্মী ও খরষ্টি লিপিতে লেখা হতো। একইভাবে কলিঙ্গের মহামেঘ বাহন বংশের রাজা খারবেলের বিখ্যাত হাতিগুম্ফা শিলালিপিও কিন্তু প্রাকৃত ভাষায় খোদাই করা হয়েছিল। উচ্চমার্গীয় বা রাজকীয় ভাষা হিসেবে সংস্কৃতের ব্যাপক ব্যবহার কিন্তু ব্যাপক ব্যবহার আরও পরে কিন্তু শুরু হয়।
নেক্সট, উড়িষ্যার বিখ্যাত কোণার্ক সূর্য মন্দির কে নির্মাণ করিয়েছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অশোক, তারপর হচ্ছে প্রথম নরসিংহদেব। তো এখানে সঠিক উত্তর অবশ্যই প্রথম নরসিংহদেব হয়ে যাবে। দেখো, উড়িষ্যার পুরী উপকূলে অবস্থিত স্থাপত্যকলার এক পরম বিস্ময় কোণার্কের সূর্য মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীতে, যেটা আনুমানিক 1250 খ্রিস্টাব্দে পূর্বগঙ্গ রাজবংশের স্টান গঙ্গা ডাইনেস্টি বিখ্যাত রাজা প্রথম নরসিংহদেব দ্বারা নির্মিত হয়েছিল। এই কোণার্কের সান টেম্পল বা সূর্য মন্দির, এই মন্দিরটি একটি বিশাল রথের আকারে ডিজাইন করা হয়েছে, যার 24টি চাকা এবং 60টি ঘোড়া রয়েছে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু একটা অংশ। ঠিক আছে, তো খুব ইম্পর্ট্যান্ট, এটা কোথায় রয়েছে? উড়িষ্যার পুরী উপকূলে, এটাও মনে রাখবে। নেক্সট, মৈত্রক রাজবংশের কোন শাসক প্রয়াগে হর্ষবর্ধনের ধর্মীয় সভায় বা মহোৎসবে যোগদান করেছিলেন? দ্বিতীয় ধ্রুবসেন, পরেরটা রয়েছে দ্বিতীয় রুদ্রসেন, তারপরে রয়েছে গ্রহবর্মন, প্রভাকর বর্ধন। তো সঠিক উত্তর অবশ্যই এখানে প্রথমটি হয়ে যাবে, যেটা হচ্ছে দ্বিতীয় ধ্রুবসেন। মৌলবীর মৈত্রিক রাজবংশের রাজা দ্বিতীয় ধ্রুবসেন, যিনি বালাদিত্য নামেও পরিচিত ছিলেন, কনৌজের সম্রাট হর্ষবর্ধনের জামাতা। হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর প্রয়াগে, মানে যেটা হচ্ছে বর্তমানে এলাহাবাদ, যে বিশাল মহামুখ্য পরিষদ বা দান উৎসবের আয়োজন করতেন। তার ষষ্ঠ উৎসবে ধ্রুবসেন অন্যতম প্রধান রাজকীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাংউ তার এই ঘটনার কথা উল্লেখ করেছেন। তো এই যে হিউয়েন সাং, তিনি এসেছিলেন কার সময়? হর্ষবর্ধনের সময়, সেটাও মনে রাখবে। নেক্সটের বলা হচ্ছে কি, গুপ্ত পরবর্তী যুগে ধাতব মুদ্রার প্রচলন বা হ্রাসের কারণ নিচের কোন বক্তব্যটি সঠিকভাবে ব্যাখ্যা করে? তো এখানে প্রথম অপশনে বলা হচ্ছে প্রচুর বাণিজ্যের কারণে মুদ্রার উপর নির্ভরশীলতা কমে গিয়েছিল। দ্বিতীয় বলা হচ্ছে সোনার বৃদ্ধি পাওয়ায় নতুন মুদ্রা তৈরির প্রয়োজন ছিল না, এগুলো তো হবে না। নেক্সট বলা হচ্ছে শাসকেরা নতুন মুদ্রা তৈরির চেয়ে পুরনো মুদ্রা ব্যবহার করা পছন্দ করতেন, এটাও হবে না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি নাম্বার, যেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য হ্রাস পাওয়া এবং মুদ্রা পরিবর্তে জমি অনুদানের মাধ্যমে অর্থ প্রদানের প্রথা বৃদ্ধি পাওয়া। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতের দূরপাল্লার আন্তর্জাতিক রোমান ও পশ্চিমা বাণিজ্যে বড় ধরনের একটা মন্দা দেখা দেয়। এর ফলে সোনা ও রূপার আগমন কমে যায়, অর্থনীতিতে ধাতব মুদ্রার অভাব ঘটে। এই সংকটের কারণে শাসকেরা সামন্ত বা রাজকর্মচারীদের নগদ বেতনের পরিবর্তে নিষ্কর জমি বা ভূখণ্ড দান, ঠিক আছে, বা যেটাকে বলা হচ্ছে ল্যান্ড গ্র্যান্টস করতে শুরু করেন, যা ভারতীয় সামন্ততন্ত্রের জন্ম দেয় এবং মুদ্রার ব্যবহার কমিয়ে দেয়। নেক্সট, কোন পুষ্যবতী শাসক হুনদের পরাজিত করে নিজের অবস্থান শক্তিশালী করেছিলেন? রাজ্যবর্ধন, হর্ষবর্ধন, নরবর্ধন না প্রভাকর বর্ধন? তো অবশ্যই এখানে প্রভাকর বর্ধন হয়ে যাবে সঠিক উত্তর। থানেশ্বরের পুষ্যবতী রাজবংশের প্রথম শক্তিশালী এবং স্থানীয় রাজা প্রভাকর বর্ধন, যিনি হর্ষবর্ধনের পিতা ছিলেন, ঠিক আছে। তিনি উত্তর পশ্চিম সীমান্ত থেকে ধেয়ে আসা দুর্ধর্ষ হুন আক্রমণকারীদের সফলভাবে প্রতিরোধ ও পরাজিত করেছিলেন। হুনদের বিরুদ্ধে তার এই বীরত্বপূর্ণ বিজয়ের কারণে তাকে সমসাময়িক ঐতিহাসিক বাণভট্ট হুন হরিণ কিশোরী, অর্থাৎ হুনরূপী হরিণের পক্ষে সিংহ সদৃশ উপাধিতে ভূষিত করেছিলেন। তো এটাও মনে রাখবে অবশ্যই তোমরা। নেক্সট, নিচের কে কলিঙ্গের চেদি বা মহামেঘবাহন রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন? খারবেল, সাতকর্ণী, কনিষ্ক, পুষ্যমিত্র শুঙ্গ। তো খারবেল হয়ে যাবে এখানে সঠিক উত্তর।
খ্রিস্টপূর্ব প্রথম বা দ্বিতীয় শতকে কলিঙ্গ অঞ্চলে, যেটা বর্তমানে কলিঙ্গ কোথায় রয়েছে, ওড়িশায় রয়েছে, চেদি বা মহা মেঘবাহন বংশের উত্থান ঘটে, যার সর্বশ্রেষ্ঠ প্রতাপশালী রাজা ছিলেন কলিঙ্গরাজ খারবেল। ভুবনেশ্বরের উদয়গিরি পাহাড়ের হাতিগুম্পা শিলালিপি থেকে তার জীবনের 13 বছরের সামরিক বিজয় এবং জলকন্যালমূলক কাজের বিস্তৃত বিবরণ পাওয়া যায়। গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন বংশের এবং কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শাসক। ইক্ষ্বাকু রাজবংশ দাক্ষিণাত্যের পূর্ব কৃষ্ণা গোদাবরী ডেল্টা অঞ্চলে কোন রাজবংশের পতনের পর প্রতিষ্ঠা করেছিল? দেখতে পাচ্ছ কবি কিন্তু ডিপ কোশ্চেন করেছে, তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা প্রিভিয়াসগুলো যদি করে রাখো, প্রিভিয়াস ইয়ারগুলো, তো কমন কিন্তু পাবে তোমরা বিগত ক্ষেত্রে যদি দেখো, সেক্ষেত্রে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু রিপিট হয়। তো প্রথম অপশনে রয়েছে গুপ্ত রাজবংশ, সাতবাহন রাজবংশ, কদম্ব রাজবংশ, তো এখানে রয়েছে মৌর্য রাজবংশ। তো সঠিক উত্তর কিন্তু বি হয়ে যাবে, যেটা হচ্ছে সাতবাহন রাজবংশ। খ্রিস্টীয় তৃতীয় শতকের শুরুতে দক্ষিণ ভারতের অন্ধ্র ও দাক্ষিণাত্যের বিশাল অংশ জুড়ে শাসনকারী শক্তিশালী সাতবাহন রাজবংশের পতন ঘটে। সাতবাহনদের এই পতনের সুযোগ নিয়ে কৃষ্ণা ও গোদাবরী নদী উপত্যকা অঞ্চলে তাদেরই প্রাক্তন সামন্ত বা আমাত্য ইক্ষ্বাকু রাজবংশ নিজেদের স্বাধীন শাসক হিসাবে প্রতিষ্ঠা করে। নাগার্জুনকোন্ডা ছিল ইক্ষ্বাকু রাজাদের প্রধান রাজনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী। তো এটাও মনে রাখবে এই পয়েন্টটাও। নেক্সট, বিখ্যাত চীনা পরিব্রাজক যাকে বলা হচ্ছে সুয়ানজাং বা হিউয়েনসাংও কার রাজত্বকালে কাশ্মীর ভ্রমণ করেছিলেন? আমি কিছুক্ষণ আগেই এই কোশ্চেনটা বলেছি। অপশনে রয়েছে হর্ষবর্ধন, তারপর রয়েছে দুর্লভ বর্ধন, দ্বিতীয় পুলকেশী এবং যশবর্ধন। তো সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দুর্লভ বর্ধন। ঠিক আছে, দুর্লভ বর্ধন এই সময় কিন্তু তিনি কাশ্মীর ভ্রমণ করেছিলেন। ঠিক আছে, আর যদি বলা হয় কার সময়কালে তিনি এসেছিলেন, তাহলে কিন্তু হর্ষবর্ধনের সময়কালে কিন্তু তিনি ভারতে আসেন। ওকে, দুটো বিষয় কিন্তু আলাদা। দেখো, চীনা বৌদ্ধ ভিক্ষু হিউয়েনসাং যখন ভারতে এসেছিলেন, তখন ভারতের মূল ভূখণ্ডে হর্ষবর্ধন রাজত্ব করলেও তিনি কাশ্মীরে গিয়েছিলেন কারকোট রাজবংশের প্রতিষ্ঠাতা দুর্লভ বর্ধনের রাজত্বকালে। তো খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এই কোশ্চেনটাকে গুলিয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। রাজা দুর্লভ বর্ধন হিউয়েনসাংকে রাজকীয় অতিথি হিসেবে স্বাগত জানান এবং কাশ্মীর অবস্থানকালে বৌদ্ধশাস্ত্র ও পাণ্ডুলিপি অনুবাদের জন্য সব রকমের সুবিধা প্রদান করেন তাকে। প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত ইন্দো গ্রিক রাজা কে ছিলেন? পুষ্যমিত্র, রুদ্রদামন, আলেকজান্ডার, মেনিন্দার বা মিলিন্দ। তো এটাই হবে সঠিক উত্তর এখানে। রাজা মিলিন্দার, যিনি ভারতীয় ইতিহাসে রাজা মিলিন্দ নামে পরিচিত, ছিলেন উত্তর পশ্চিম ভারতের সবচেয়ে প্রভাবশালী ও বিখ্যাত ইন্দো গ্রিক শাসক। আনুমানিক সময়টা যদি দেখি 165 থেকে 30 খ্রিস্টপূর্বাব্দ। তিনি বৌদ্ধ ভিক্ষু নাগসেনের সাথে আধ্যাত্মিক প্রশ্নোত্তর আলোচনার পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তাদের এই বিখ্যাত দার্শনিক কথোপকথন বৌদ্ধ ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ মিলিন্দ পানহ। এটাও মনে রাখবে, মিলিন্দ পানহ বা মিলিন্দের প্রশ্নে এটা লিপিবদ্ধ রয়েছে, তো অবশ্যই এটা মনে রাখবে। দাক্ষিণাত্যের কোন শাসক হর্ষবর্ধনকে পরাজিত করে দক্ষিণা পথেশ্বর বা লর্ড অব দি ডেকান উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় পুলকেশী, নরসিংহবর্মন, ধ্রুব ধারাবর্ষ, প্রথম বিক্রমাদিত্য। তো এখানে প্রথম অপশন হয়ে যাবে। দ্বিতীয় পুলকেশী কিন্তু এই উপাধি গ্রহণ করেন হর্ষবর্ধনকে পরাজিত করে। বাতাপির চালুক্য রাজবংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী নর্মদা নদীর তীরে, এটাও মনে রাখবে, এক ঐতিহাসিক ও রক্তাক্ষয়ী যুদ্ধের
যুদ্ধে উত্তর ভারতের শক্তিশালী সম্রাট হর্ষবর্ধন দক্ষিণমুখী বিজয় অভিযানকে সম্পূর্ণ স্তব্ধ ও পরাজিত করেছিলেন। এই গৌরবময় সামরিক সাফল্যের পর তিনি নিজেকে সমগ্র দক্ষিণ ভারতের অধিপতি হিসেবে ঘোষণা করেন এবং এই যে দক্ষিণাপতেশ্বর উপাধি সেটা কিন্তু গ্রহণ করেন। চালুক্য কবি রবিকীর্তি রচিত আইওএল শিলালিপিতে এই যুদ্ধের কথা রয়েছে। তো এটাও খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছে চালুক্য কবি রবিকীর্তি রচিত আইওএল প্রশস্তি কার লেখা? রবিকীর্তির। সেখানে কিন্তু এই যে হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশীর মধ্যে যে যুদ্ধ, সেখানে হর্ষবর্ধনের পরাজিত হওয়া, সেই বিষয়গুলো কিন্তু এই গ্রন্থে আমরা পাই, রবিকীর্তির আইওএল প্রশস্তিতে বা শিলালিপিতে। ঠিক আছে, নেক্সট। মৌখরী রাজবংশ দ্বারা শাসিত কোন অঞ্চলটি ধীরে ধীরে পাটলিপুত্রের স্থান দখল করে উত্তর ভারতের প্রধান রাজনৈতিক কেন্দ্র হয়ে উঠেছিল? পাটনা, থানেশ্বর, এলাহাবাদ, কনৌজ, কোনটি হবে? তো এখানে কনৌজ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর প্রাচীন মগধ ও তার রাজধানী পাটলিপুত্রের রাজনৈতিক গুরুত্ব হ্রাস পায়। এই সময় মৌখরী রাজবংশের অধীনে উত্তরপ্রদেশের কনৌজ শহরটি কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হর্ষবর্ধনের আমলে কনৌজ উত্তর ভারতের সাম্রাজ্যের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যা পরবর্তীকালে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে বিখ্যাত ত্রিপাক্ষিক সংগ্রাম এর প্রধান কারণ ছিল। নেক্সট 7 নম্বর কোশ্চেন। নিচের কোন বিখ্যাত শাসক জুনাগড় শিলালিপি জারি করেছিলেন? নহপান, প্রথম রুদ্রদামন, তারপর রয়েছে কনিষ্ক, তারপর রয়েছে প্রথম কথফিসেস। তো রুদ্রদামনের এটি বলা যায় রচনা এই শিলালিপি। পশ্চিমী ক্ষত্রপ বা শক বংশের মহান শাসক প্রথম রুদ্রদমন 150 খ্রিস্টাব্দে গুজরাটের জুনাগড়ে একটি বিখ্যাত শিলালিপি খোদাই করান। এই লিপিটি ভারতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল, কারণ এটি ভারতের প্রথম দীর্ঘ এবং সম্পূর্ণ বিশুদ্ধ সংস্কৃত ভাষায় রচিত শিলালিপি। তো এই পয়েন্টটাও মনে রাখবে। এই লিপিতে মৌর্য আমলে নির্মিত সুদর্শন হ্রদের বা যেটাকে সুদর্শন হ্রদ বলি বা আমরা বা সুদর্শন লেক, তার উল্লেখ কিন্তু রয়েছে। তাহলে সুদর্শন লেকের উল্লেখ কোথায় রয়েছে? এই জুনাগড় শিলালিপিতে রয়েছে, যেটা রচনা করছেন কে? রুদ্রদামন। এই যে সুদর্শন লেক, তার সংস্কার এবং রুদ্রদামনের নিজস্ব সামরিক কৃতিত্বের বিবরণ কিন্তু এখানে রয়েছে জুনাগড় শিলালিপিতে। তো ইন্টারেস্টিং কোশ্চেন। হর্ষবর্ধনের বোন রাজশ্রী বিয়ে কার সাথে হয়েছিল? গ্রহবর্মনের সাথেই হবে এখানে সঠিক উত্তর। থানেশ্বরের পার্শ্ববর্তী রাজবংশের রাজা প্রভাকর বর্ধন তার কন্যা তথা হর্ষবর্ধনের বোন রাজশ্রীকে কনৌজের মৌখরী রাজবংশের প্রভাবশালী রাজা গ্রহবর্মন এর সাথে বিবাহ দেন। এই বৈবাহিক সম্পর্কটি দুই শক্তিশালী রাজবংশের মধ্যে রাজনৈতিক জোট তৈরি করেছিল। পরবর্তীকালে মালবরাজ দেবগুপ্ত এবং গৌড়রাজ শশাঙ্ক কনৌজ আক্রমণ করে গ্রহবর্মনকে হত্যা করেন, যা হর্ষবর্ধনের কনৌজ ও গৌড় অভিযানের পটভূমি তৈরি করেছিল। নেক্সট, কাশ্মীরের রাজাদের ধারাবাহিক ও বিস্তারিত ইতিহাস সমৃদ্ধ বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী কার লেখা? তো এটা কলহনির লেখা হয়ে যাবে সঠিক উত্তর, এটা মনে রাখবে। দ্বাদশ শতাব্দীতে কাশ্মীরের প্রখ্যাত কবি ও ঐতিহাসিক কলহন সংস্কৃত ভাষায় রাজতরঙ্গিনী, যার অর্থ হচ্ছে রাজাদের নদী, মহাকাব্যটি রচনা করেন। এই গ্রন্থটিকে ভারতের প্রথম বৈজ্ঞানিক ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রচিত প্রকৃত ঐতিহাসিক গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। এতে প্রাচীনকাল থেকে শুরু করে দ্বাদশ শতক পর্যন্ত কাশ্মীরের বিভিন্ন রাজবংশ, রাজনীতি এবং সমাজ ব্যবস্থার এক অনন্য ধারাবাহিক বিবরণ পাওয়া যায়। তো এই ছিল টোটাল বলা যায় প্রাচীন ভারতের ইতিহাস থেকে যা কোশ্চেন্স তোমাদের এনটিপিসি ইউজিতে এসেছে 2026-এ CBT 1 থেকে CBT
ওয়ান থেকে যা যা কোশ্চেন এসেছে আমি হিস্ট্রি থেকে সেগুলো করিয়ে দিলাম। অলরেডি আমরা মিডিয়েভেলের করেছি। এরপরে আমরা মডার্ন হিস্ট্রি থেকে যা যা কোশ্চেন এসেছে সেগুলো করব। দেন জিওগ্রাফি থেকে শুরু করে বাকি সায়েন্সের সাবজেক্টগুলো কিন্তু এক এক করে আলোচনা করব। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেবো। তো অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের এত কোশ্চেন্স দেখতে পাচ্ছ, অনেকগুলো করে কোশ্চেন, সেগুলো তোমাদের করানো হচ্ছে। আশা করছি তোমাদের ভালো লাগছে বিষয়গুলো। অ্যান্ড তোমাদের কোশ্চেন্স থাকতে পারে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ সকলকে।